উষা ভেঙচি কাটল। কি নাটক শুরু করে দিয়েছে, একজনকে আগে দিলেই হয়। সাগর তাই করল। আগে ফুপি, তারপর নিজের মা আর চাচি আম্মাকে দিল। পরে তুবাকে দিয়ে অবশিষ্ট 2টা ব্যাগ হাতে নিয়ে শামিন আর আরিশাকে দিল। শামিন আরিশা দুজনেই একটু ইতস্ততা বোধ করছিল, কারণ উষাকে দেয়নি। ওরা ভেবেছিল হয়তো অন্য লাগেজ থেকে ব্যাগ বের করবে। লিপি বেগম আর মারিয়া জামানও হতাশ হলেন। সিজান ভুইয়া নিজের হাতের প্যাকেটটা রেখে দিলেন। সবার মুখে যেমন হাসাহাসি ভাব ছিল, মুহূর্তেই সেটা গায়েব হয়ে গেল। সিজান ভুইয়া অসহায় চোখে তাকালেন উষার দিকে। উষা তার বড় আব্বুকে চোখের ইশারা করল, যেন এমন কিছু না করে যাতে উষার আত্মসম্মানে আঘাত লাগে। সাগর সবার অবস্থায় তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল। আরাপ আর কিছুক্ষণ এখানে থাকলে তার মেজাজ হারাবে। টেবিলে হাতের ব্যাগটা রেখে দাঁড়ালো। সাগরের হঠাৎ কিছু একটা মনে পড়েছে, এমন ভাব করে বলল, ও হ্যাঁ, উষাকে তো কিছু দেওয়া হলো না। ওয়েট। সবাই একটু হলেও মনে মনে খুশি হলো। যাক, এনেছে তো। এখন যদি সত্যিই কিছু না আনতো, এইখানের কেউই সাগরের গিফট যে নিবে না এটা সাগর জানে। উষার দিকে একটা ব্যাগ এগিয়ে দিল। এটা তোর জন্য। তোর সাথে তো আমার কথা হয়নি, তাই তোর পছন্দ অপছন্দ সম্পর্কেও ধারণা নেই। শুধু জানতাম চকলেট তোর পছন্দের। এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো চকলেট আর একটা ঘড়ি আছে। উষা অবাক হলো, কিন্তু মনে শান্তি কাজ করলো না। অফ হোয়াইট কালারের টি শার্ট আর ট্রাউজার পরিহিত সুদর্শন পুরুষটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। স্বচ্ছ দৃষ্টি, যে দৃষ্টিতে লুকানো আছে হাজারো অভিযোগ, দুঃখ, কষ্ট। বাবু, তাহলে আমাদের জন্য কি এনেছিস? মা, তুমি, ফুপু আর সামিনের জন্য বোরকা শাড়ি, তারপরে আরও মেয়েলি কিছু প্রোডাক্টস এনেছি। আরিশার জন্য গাউন, চকলেট, আর ও বলে দিয়েছিল কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আনতে, ওগুলোই এনেছি। লিপি বেগম খুব তিক্ততার সাথে বললেন, তাহলে উষার জন্য আনিসনি কেন? সাগর এক পলক চাইল উষার দিকে। সে এখন বড় আম্মুর দিকে তাকিয়ে আছে, খুব শান্ত সে দৃষ্টি। দেখো, আমি তোমাদের সাথে কথা বললাম, তোমাদের বোরকার সাইজ আমার জানা ছিল, কিন্তু উষারটা তো জানতাম না। নেহাল চলে আসার পরে 4-5 মাস আগে আমি আর গালিব দুবাই গিয়েছিলাম ঘুরতে, তখনই কিনে এনেছি। শামিন উষাকে ধাক্কা দিয়ে বলল, কিরে বাবু, তোকে কিছু দিচ্ছে, নিচ্ছিস না কেন? নে। উষা একবার তাকালো শামিনের দিকে, তারপর আবার সাগরের উদ্গ্রীব নয়নের দিকে তাকায় একবার। সাগর ব্যাগের এক সাইড ধরে উষার দিকে এগিয়ে দিয়েছে। উষার দিকে থাকা ব্যাগের সাইডের উপরে উষা তার ডান হাত উঠিয়ে ধরে। মুখে খুব সুন্দর মিষ্টি একটা হাসি ফুটিয়ে তোলে। এই হাসিতে যে কোনো ছেলে পাগল হবে শিওর। সাগরও হাসিটা খুব এনজয় করছিল, কিন্তু উষা তার ডান হাত দিয়ে ব্যাগটা সাগরের দিকে ঠেলে দিয়ে বলল, ধন্যবাদ সাগর ভাই, আপনার গিফটটা ভালো ছিল। আমার কথা মনে করে এতটুকু এনেছেন, এতেই খুশি হয়েছি। উষা তার মুখের হাসিটা একটু কমিয়ে চোখ দুইটা ছোট ছোট করে নাক মুখ কুঁচকে ফেলে এবং আহ্লাদি ভঙ্গিতে মাথা নাড়িয়ে ঢং করতে করতে বলে, কিন্তু সাগর ভাই, আমি তো চকলেট খাই না। এক সময় পছন্দ ছিল, এখন আর ভালো লাগে না। আর একটা কথা কি জানেন, আমি না যার তার থেকে উপহার নিই না, আমি যাদের আপন তাদের থেকেই নিই। এবার উষা ঠোঁট উল্টিয়ে বলল, কিন্তু আমি তো আর আপনার আপন কেউ না, তাই এটাও রাখতে পারছি না। আবার আমি এসব খাইও না, ঘরে পড়ে থেকে নষ্ট হবে। সবাইকে দিয়ে দেন, সবাই ভাগ করে খেয়ে নিবে। সাগরের রাগ তিত্তির করে বেড়ে গেল। এটা তো রীতিমতো তাকে অপমান করা হয়েছে। আগুন চোখে তাকালো উষার দিকে। অন্যদিকে বাড়ির সকলেই খুশি হলেন উষার এমন আচরণে। 14 গোষ্ঠী জানে চকলেট উষার কতটা পছন্দ। 4 দিন আগেও তো আলিফের কাছে বায়না ধরেছিল চকলেট এনে দিতে। রায়হানও আসার সময় রেগুলার চকলেট নিয়ে আসতো উষার জন্য। সাগরও তা জানে। নেহাল আসার সময় যে বারবার ফোন করে বলেছিল কোন কোন চকলেট নিবে। নেহালের সাথে সে নিজেও তো গিয়েছিল উষার পছন্দের চকলেট কিনতে। সে নিজেও তো তাই এনেছে। রাফিদার আরাফ যেন একটু বেশি খুশি হলো। 2 ভাই সাগরের মুখ একবার পরখ করে হেসে কুটি কুটি হয়েই হাই ফাইভ করলো। আকস্মিক সাগর বলল, খাবি কি করে? ভালো জিনিস তোর পেটে হজম হবে নাকি? ভালো জিনিস খেয়ে অভ্যাস নেই তো। পেছন থেকে সাগরের কাঁধে হাত রেখে রাফিদ বলল, আমার ভাবি বোন তোমার ওই 50 টাকার চকলেট খায় না, তার বাজেট আরও অনেক বেশি। সাগরকে দেখেই বোঝা যাচ্ছে সে কতটা রেগে আছে। ঝাড়া দিয়ে ফেলে দেয় নিজের ভাইয়ের হাত। রাগে কিরমির করতে করতে
মাহিদকে কোলে নিয়ে জায়গা ত্যাগ করে। বিকেলে নাবিলা ভুঁইয়া আর সোহেব খান ওনাদের পরিবার নিয়ে চলে গেছেন। কাজের চাপ বেশি, আবার আরিশারও এক্সাম। তুবার শরীরও ভালো না, নাইলাও অনেক জ্বালায়। এমন ছোট বাবু নিয়ে কি আর থাকা যায় নাকি? এখন ভুঁইয়া বাড়িতে আছে শুধু বাড়ির মানুষগুলো। রাতের খাবার খেতে বসেছে সকলে, শুধুমাত্র উষা ছাড়া। ছোটো চাচ্ছ, আমার আর উষার রেজিস্ট্রিটা করে ফেললে ভালো হতো। আমি এত সময় নিয়ে দেশে আসিনি। লিপি বেগম আরাফের প্লেটে ভাত দিচ্ছিল। সাগরের কথা শুনে হাতটা থেমে যায়। নাহিদ ভুঁইয়ার চোখ মুখও চকচক করে উঠল। বিয়েটার তো কোনো প্রমাণ নেই তাদের কাছে। আইনত ওরা স্বামী স্ত্রী, এটার প্রমাণ দরকার। পরক্ষণেই আবার ভাবলেন, সত্যিই কি ডিভোর্স দিয়ে দিবে নাকি? সিজান ভুঁইয়া যেন ছোট ভাইয়ের অবস্থা বুঝতে পারল। সিজান ভুঁইয়া গম্ভীর এবং রাগী স্বরে বললেন, তোমাকে না বারণ করছিলাম এখন এসব কথা না বলতে? আগে মেয়েটার এক্সাম শেষ হোক, আর তুমি ও কিভাবে দেশ ছাড়ো সেটাও আমি দেখব। সাগর ভাবলেশীনভাবে তাকালো নিজের বাবার দিকে, গা ছাড়া ভাব নিয়ে বলল, উত্তেজিত হচ্ছ কেন আব্বু? আমি তো আর ডিভোর্সের কথা তুলিনি। তুমি তো আমাকে ডিভোর্সের কথা তুলতে বারণ করেছিলে। রেজিস্ট্রির কথা তো বারণ করনি। স্বামীনাপুর রুম থেকে বের হয়ে নিজের রুমে যাচ্ছিল উষা। সাগর ভাইয়ের রুমের দরজা খোলা দেখে তার রুমে যেতে ইচ্ছে করলো। যেই ভাবা সেই কাজ। দরজাটা একটু ফাঁক করে নিজের মাথাটা আগে ভিতরে নিল। পুরো রুম জুড়ে চোখ বুলিয়ে দেখল রুমে কেউ নেই। কি সুন্দর পরিপাটি রুম। সাগর ভাই যখন লন্ডনে থাকতো, উষাই রেগুলার রুমটা পরিষ্কার করত। সাগর ভাই আসার দিন সকালেও উষাই পরিষ্কার করে গিয়েছিল। এখন আর খাটাস লোকটার জন্য এই রুমটায় আসতে পারে না। আস্তে করে রুমে ঢুকে গেল উষা। দরজাটাও হালকা ভিডিয়ে দিল। রুমে ঢুকতেই অনুভব করতে পারল পুরুষালী শরীরের এবং পারফিউমের তীব্র গন্ধ। বেডসাইড টেবিলের উপর সাগর ভাইয়ের ফোন পড়ে থাকতে দেখে হাতে নিল। পাওয়ার বাটন অন করতেই দেখল সি গ্রিন কালারের একটা শার্ট এবং নেভি ব্লু কালারের প্যান্ট পরিহিত একটা হাফ ছবি, হাতা কুনুই পর্যন্ত গোটানো, চোখে সানগ্লাস, দুই হাত পকেটে, তাকিয়ে আছে অন্যদিকে, ঠোঁটে মুচকি হাসি, লম্বাটে মুখের অবয়ব, চোখের উপরে কালো মোটা ভ্রু, উচ্চতায় 6 ফুট, রেগুলার জিম করে বানিয়েছে এমন বডি। উফ, মানুষটাকে দেখলেই উষা ঘুরে চলে যায়। উষাকে মুগ্ধ করার জন্য আর কোনো ওয়ে বাকি রাখে নাই। উষা নিজের এক গালে হাত দিয়েই বলতে লাগলো, ইস ভাই, নিজে সর্বনাশ দেখতে এই রুমে এসেছিলাম। এত হট কেন আপনি? দেখলেই কেমন নেশা লেগে যায়, চোখ দুটো নির্লজ্জ হয়ে যায়। হঠাৎ করেই ওয়াশরুমে পানির শব্দ পেল উষা। আয় হায়, সাগর ভাই ওয়াশরুমে। কোনো মতে মোবাইলটা বিছানায় রেখে দিল দৌড়। এই ব্যক্তির সামনে পড়লে আর রক্ষা নেই। সকালে উঠে নামাজ শেষ করে পড়তে বসবো। আজকে এক্সাম আছে, পড়তে হবে। আজকে এই প্রিটেস্ট শেষ। পড়ার টেবিলের দিকে আগাতেই দেখতে পেলাম 3টা প্যাকেট। একটা প্যাকেট দেখে চিনতে আমার ভুল হয়নি কে দিয়েছে। একটা চিরকুটও আছে সাথে। হাত বাড়িয়ে প্যাকেটের উপর থেকে চিরকুটটা হাতে নিলাম। তোর সাথে আমার যোগাযোগ ছিল না, আর পরিবারের সামনে তোকে এসব দিতেও আমার কেমন অস্বস্তি লাগছিল, তাই দেইনি। এগুলো তোর জন্যে। উষার বুকের ধুকপুকানি বেড়ে গেল। কেমন হাঁসফাঁস লাগছে তার। চিরকুটটা হাতে নিয়েই আগে পানি খাওয়ার জন্য ওয়াটার পটটা হাতে নেয়। গলা শুকিয়ে চৌচির হয়ে আছে। উষা আস্তে করে ব্যাগগুলো হাতে নিয়ে খুলে ফেলল। একটাতে কয়েকটা চকলেট, ঘড়ি, লিপস্টিক এবং অন্যান্য জিনিস, এবং একটাতে বোরকা শাড়ি, আর একটাতে ল্যান্ডেড কালারের গাউন। সোনালি পাড়ের খয়েরি শাড়িটা উষার খুব পছন্দ হলো। গাউনটা না খুলে যতটুকু দেখতে পেল তাতেই বুঝলো গাউনটাও মারাত্মক সুন্দর, বোরকাটাও খুব সুন্দর। উষার চোখ ঝাপসা। ভালোবাসার মানুষটি স্বামী হওয়ার পরে তাকে এই প্রথম উপহার দিল। ঝটপট কয়েকটা ছবি তুলে নিল সব জিনিসের, তারপর আবারও ব্যাগে রেখে দিল। গোলাপি রঙের একটা কাগজ নিয়ে তাতে নীল কলম দিয়ে কিছু একটা লিখল। আজকে তো তোমার এক্সাম শেষ। জি আব্বু, আজকেই শেষ। তুমি এখন কোথায় যাচ্ছ? নাহিদ ভুঁইয়া মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমি যাচ্ছি গাজীপুরে, আর তোমার বড় আব্বু যাবে সিলেটে। ব্যবসার কাজে যাবে, তাই তো? তোমার এক্সাম শেষ হোক, তোমার ইচ্ছে পূরণ করব ইনশাল্লাহ। পুরো বাংলাদেশ ঘুরিয়ে দেখাবো, যদি চাও দেশের বাইরেও যেতে পারবে। উষার চোখ মুখ খুশিতে চকচক করলো। বাবাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলল, আমার খুব শখ, আমি তোমার সাথে পুরো বাংলাদেশটা ঘুরে দেখব।
শোন, আমি এক গাড়ি নিয়ে যাচ্ছি, তোর বড় আব্বু একটা নিয়ে যাচ্ছে, বাড়িতে আছে একটা। সাগর অফিসে যাওয়ার পথে তোকে ড্রপ করে দিয়ে যাবে। ভাইজান বলে যাবে সাগরকে, রাফিদরা সবাই তাদের বাইক দিয়েই যাবে। আর হ্যাঁ, সাগরের সাথে বিয়াদবি করবে না। উষা ভেঙচি কেটে বলল। হয়েছে হয়েছে, ওনার কথা বলা বন্ধ করো। নাহিদ ভুঁইয়া মেয়ের হাতে কিছু টাকা গুঁজে দিলেন। আমার অবর্তনে কিছু লাগলে কিনে নিবে, আর না হলে আমাকে বলো, আমি অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এমনিতেও তোমার অ্যাকাউন্টে মাসের প্রথমেই আমি ভাইজান টাকা পাঠিয়েছি, তোমার চাচুও দিয়েছে। লাগলে কিনে নিবে, কিন্তু ভাইয়াদের কাছে চাইবে না, বলে দিলাম। আরব তো আর 1.5 বছর গেলে তারপর ব্যবসায় জয়েন করতে পারবে, ও তো বেকারই এখন। উষা টাকা গুনে দেখলো, তারপর বলল। আর 2000 দাও, আজকে ট্রিট দিব প্রিয়তাদের, আমাদের এক্সাম শেষ না। নাহিদ ভুঁইয়া বিনা বাক্যে দিয়ে দিলেন। উষা কলেজের সামনে আসতেই নেমে পড়ল। বাবাকে বিদায় জানিয়ে কলেজের গেটের দিকে অগ্রসর হলো। বিকেল 5টা, সাগর সবেমাত্র রুমে ঢুকলো। আজকে গালিব আর নেহালকে সাথে নিয়ে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। সেই সকালে বেরিয়েছে, আশেপাশে ঘুরেছে অনেক, জ্যাম না থাকায় সময়ও কমই লেগেছে। হাতঘড়ি, ওয়ালেট, সানগ্লাস, মোবাইল সব রাখলো বেডসাইড টেবিলের ওপর। পরনের হালকা নীল রঙা শার্টটা খুলে রাখলো হ্যাঙ্গারে। ওয়াশরুম থেকে বের হলো ফ্রেশ হয়ে। ব্যালকনিতে তোয়ালে রেখে রুমে প্রবেশ করতেই চোখ যায় টেবিলের উপরে। উষাকে দেওয়া উপহারের ব্যাগগুলো রাখা আছে। সাগর ভ্রু কুঁচকে তাকালো ব্যাগগুলোর দিকে। সে তো রাতে সব উষার রুমে দিয়ে এসেছিল, তাহলে এখানে কিভাবে আসলো? হঠাৎই হাত দুটো মুষ্টিবদ্ধ করে ফেলল সাগর। চোয়াল শক্ত হয়ে গেছে, কপালের শিরাগুলো ভেসে উঠেছে। রাগে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল। আগে তো মৌমাছির মতো সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করতো, আর এখন আমাকে ভাব দেখাচ্ছে। কি ভেবেছে আমি ওর হাতে পায়ে ধরবো? হাহ, আমাকে ইগনোর করলে আমি ওর প্রতি দুর্বল হয়ে যাব? নেভার নেভার মিসেস সাগর। এই সাগরের ভদ্রবেশটা তুমি দেখেছো সুইট বি? আমাকে খেপানোর ফল মোটেও ভালো হবে না। ব্যাগের উপরে চিরকুট দেখে ভ্রু কুঁচকাল সাগর। বাঁকা হেসে বলল। গেম খেলছো আমার সাথে? চিরকুটটা হাতে নিয়ে নিল। উপহারগুলোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রতিটি জিনিস অনেক সুন্দর এবং স্ট্যান্ডার্ড ছিল, আমার পছন্দ হয়েছে। কিন্তু আমি চকলেট খাই না, এবং আমার বোরকা শাড়িও অনেক আছে। বিয়ের পর থেকে আমার স্বামী আমার খোঁজ না নিলেও আমার পরিবার আমাকে ফেলে দেয়নি। যেদিন ভালোবেসে কাছে টেনে নেবেন, সেদিনই আপনার দেওয়া জিনিস আমি গ্রহণ করব। সাগর মুষ্টিবদ্ধ করে রাখা হাতটা দিয়ে দেয়ালে খুব জোরে একটা পাঞ্চ করলো। এসব নাটক আমার একদম পছন্দ না। আর না আমি কোনোদিন তোকে ভালোবেসে কাছে টেনে নিব। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাক। খুব সাহস হয়েছে, আজকে তোর কলিজাটাই মেপে দেখব আমি। ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে সকলে। ছোটবেলায় কে কি করেছে, কে কেমন দুষ্টু ছিল, এসব নিয়ে কথা বলছে সবাই। সাদাফের প্যানপ্যানানি আর সহ্য করতে না পেরে আরাব বলল। জানিস ছোট সময় সাদাফ কি করেছে? সবাই উৎসুক নয়নে তাকালো আরাফের দিকে। নেহাল আর সাগর বেশ বুঝতে পেরেছে কোন কথাটা বলবে। আরিশা অবশ্য জানে না, কিন্তু সাদাফ জানে। আর এজন্যই এই কথাটা আরিশার সামনে বলতে দেয় না। ডাইনিটা তার অন্তর জ্বালিয়ে মারবে তাহলে। আরাফ এই জিনিসটার ফায়দা নেয়। এটা নিয়ে কতবার যে ব্ল্যাকমেইল করেছে সাদাফকে। সাদাফ হুমড়ি খেয়ে পড়ল ভাইয়ের ওপর। কানে কানে ফিসফিস করে বলল। বিশ্বাস কর ভাই, রাহানার সাথে তোর অল সেটিং আমি করিয়ে দিব। তুই শুধু এই ডাইনির সামনে এসব বলিস না। আরিশা গুঁতা দিল সাদাফকে। ছাড় ভাইকে। ভাইয়া তুমি বলো কি করেছে ও? সাদাফের মুখটা কাদো কাদো হয়ে গেল। নিচে বসে ভাইয়ের দুপা জড়িয়ে ধরল। বিনয়ের সহিত বলল। প্লিজ ভাইয়া, প্লিজ বলো না, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ ভাইয়া। সাগর আরাফকে চোখের ইশারা করলো যেন না বলে। আরিশা এমনিতেই সাদাফের জীবন তামা বানিয়ে দেয়। আবার যদি এটা জানতে পারে, তাহলে ছেলেটার জীবন অকালেই শেষ। আরিশা বুঝলো কিছু একটা তো হয়েছে, যা এরা কেউ বলতে চাইছে না। আর সিরিয়াস কিছু না হলে সাদাফ এভাবে পায়ে ধরতো না। সাদাফের পিঠে ধুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল। তুই সর সাদাফ, আমি শুনবো তুই কি করেছিস। আরাফ হাসতে হাসতে বলল। জানিস আরিশা ছোট সময় সাদাফ তোরে।
আর কিছু বলার আগেই সাদাফ আরাফের মুখ চেপে ধরল। প্লিজ ভাই প্লিজ, তুই আমার মায়ের পেটের ভাই, তুই আমার সাথে এই বেইমানি করতে পারিস না। দোহাই লাগে ভাই, চুপ কর। আরিশার মনে এবার আরও সন্দেহ জাগলো। কি এমন করেছে যে সাদাফ এমন করছে? আরিশা উঠে এসে সাদাফকে সুরসুরি দিতে লাগলো। সাদাফের হাত আলগা হতেই আরাফ বলল, আমরা সকলে মিলে নানু বাড়ি গিয়েছিলাম, তখন তোর আর সাদাফের বয়স 4 বছর। সাদাফ আবারও আরাফের মুখ চেপে ধরল। এদিকে নেহাল আর সাগরের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। ওদের চিৎকার শুনে লিপি বেগম এবং মারিয়া জামান বের হলেন কিচেন থেকে। কি রে আরাফ, ছেলেটার সাথে এমন করছিস কেন? দেখো না বড় আম্মু, আরাফ ভাইয়া আমার ইজ্জত নিয়ে টানাটানি লাগিয়ে দিয়েছে। আরিশার সামনে এসব কি বলছে? ওকে প্লিজ চুপ করতে পারো। মারিয়া জামান গিয়ে আস্তে করে আরাফের পিঠে চল লাগালেন। কি রে, কি হয়েছে? কি বলতে চাইছিস? পাশ থেকে আরিশা বলে, দেখো না মামিমা, ছোটবেলায় নাকি সাদাফ আমার কি করেছে, এতটুকু বলার পর থেকে আর কিছু বলতে দিচ্ছে না ও ভাইয়াকে। এবার লিপি বেগম এবং মারিয়া জামানও উৎসুক হলেন। ছোটবেলার কাহিনী শুনতে কার না ভালো লাগে। নিজেই গিয়ে ছেলেকে আরাফের থেকে দূরে সরিয়ে আনলেন। নিহালকে সাথে নিয়ে জোর করে চেপে ধরলেন সাদাফকে। তারপর বড় ছেলেকে উদ্দেশ্য করে বললেন, এবার বল কি করেছে ও, আমরাও শুনতে চাই, বল বল। আরাফ এবার খুশি হলো। সাদাফের দিকে তাকিয়ে বলল, তুই তো দিন দিন রসাতলে যাচ্ছিস, আমার পিছনে লেগে থাকিস, এবার তোর প্রেস্টিজ হাওয়া। আম্মু, আমরা একবার গ্রামে নানু বাড়িতে গিয়েছিলাম না? হ্যাঁ, একবার না কয়েকবারই গিয়েছি। পরে? আরে সবাই মিলে গিয়েছিলাম, তখন ওদের বয়স 4 বছর। তো একদিন। এতটুকু বলে তাকালো সাদাফের দিকে, যে রীতিমতো যুদ্ধ করছে নেহাল আর তার মায়ের সাথে। মারিয়া জামান মুখ চেপে রেখেছেন। সাদাফ শুধু শব্দ করছে। আরাফ দাঁত কেলিয়ে হাসল। তারপরে সেখানে আরিশা খেলতে খেলতে আম গাছের নিচে হাগু করে দেয়। বলেই হাসলো এক দফা সকলে। আরিশা মুখ বাঁকালো। এটা প্রাকৃতিক জিনিস, এটা সবাই করে। লিপি বেগম এবার তাড়া দিয়ে বললেন, তারপরে কি হয়েছে? বড়াম্মু, সেখানে আমি ছিলাম, সাগর ভাইয়া, নেহাল ভাইয়া, আলিফ ভাইয়া আর উষার মা। হলুদ হলুদ দেখে সাদাফ কোথা থেকে দৌড়ে এসে খাবলা দিয়ে হাতে নিয়ে মুখে দিয়ে দেয়। আমরা দৌড়তে দৌড়তে ওই কাজ করে ফেলে। পরে উষার মাই ওকে পুরস্কার করিয়ে দেয়। এবার সবাই উচ্চস্বরে হেসে উঠল। সাদাফের চোখে পানি। এই বজ্জাত মেয়েটা এবার আমার কলিজা চিবিয়ে খাবে। আরিশা হাসতে হাসতে বলল, দেখলি সাদু, স্কুলে স্যাররা সবসময় তোকে বলতো আমার পা ধোয়া পানি আর পটি খেতে। স্যার তো আর জানে না তুই যে ছোট থেকে এসব খাস। সাদাফ রাগে কিরমির করতে করতে আগালো আরাফের দিকে। বাকিরা সবাই এখনো হাসছে। উষা সবেমাত্র ড্রয়িং রুমে পা রাখলো। এত জোরে জোরে হাসার কারণ সে বুঝতে পারল না। সবার দিকে তাকিয়ে পর্যবেক্ষণ করলো সে। কি হয়েছে, তোমরা এভাবে হাসছো কেন? আরে উষি, তোকে বলেছিলাম না সাদাফের ওই কথাটা, ওই যে। উষা আরাফের কথায় ভ্রু কুঁচকালো। কিসের কথা বলছো ভাইজান, কোনটা? আরাফ হাসলো। আরে ওই যে আরিশার। থাম শয়তান, তোকে আমি ছেড়ে দিব। তুই কি ভাবছোস আমি জানি না তোর যে কি হয়েছিল? এবার সবাই আরাফের দিকে তাকালো। নেহাল সাদাফের দিকে তাকিয়ে বলল, আরাফ আবার কি করেছে? আরাফও অবাক হলো। আমি আবার কবে কি করলাম? সাদাফ কিছু বলার আগে সাগর তার রাজভারী কণ্ঠে বলে, অনেক হয়েছে, এবার যে যার কাজে যা। সামান্য বিষয় নিয়ে মানুষ এমন করে না। মারিয়া জামান উষার দিকে এগিয়ে গেলেন। গালে এক হাত রেখে বললেন, ক্লান্ত লাগছে, শরবত বানিয়ে দেই? না না, সমস্যা নেই, এমনিতেই যে ঠান্ডা পড়ছে। বলেই আর চোখে তাকালো পাশে দাঁড়ানো সুদর্শন পুরুষটার দিকে, যে তারই দিকে তাকিয়েছিল অগ্নিদৃষ্টিতে। উষা ভাবল, তাকাবেই না বা কেন, তার জিনিস যে আমি রিজেক্ট করেছি। লিপি বেগম বললেন, উষা, ফ্রেশ হয়ে নে, আবার পড়তে বসতে হবে। লিপি বেগমের কথার মধ্য দিয়েই কলিং বেল বেজে উঠল। সাদাফ উঠে গেল দরজা খুলতে। আরে ব্রো, তোমার যে কি কপাল, সামনের বার যদি আমাকে না দিয়ে যাও তাহলে মজা বুঝবে। আমি যাবো অ্যাডভেঞ্চারে। ব্রো, তোমার ট্যুর কেমন ছিল? হ্যাঁ, নিয়ে যাব, ভাবিস না। অস্থির ব্রো, এত সুন্দর জায়গা, কি বলবো। আরাফে এবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার প্রেমিক পুরুষ, কেমন কাটলো ছুটি? আলহামদুলিল্লাহ ভালো রে। উষা কইরা আরাফ?
বলেই সামনে তাকাতেই দেখতে পেল লিপি বেগম, মারিয়া জাবান এবং উষাকে। আসসালামু আলাইকুম কাকিমা, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? ঘোরাঘুরি কেমন হলো? ছেলেটি মুচকি হাসি দিল। উষার রাগী মুখের দিকে তাকিয়ে একবার উত্তর করল, আলহামদুলিল্লাহ কাকিমা, অনেক ভালো। তারপর উষার দিকে তাকিয়ে বলল, কিরে উশি, মুখ এমন প্যাঁচার মতো বানিয়ে রেখেছিস কেন? উষা প্রত্যুত্তর করল না, ভেঙচি কাটল। তা দেখে সবাই হেসে ফেলল। সাগর ভ্রুকুচকে এতক্ষণে ওদের দেখছিল। শ্যামবর্ণের ছেলেটিকে দেখে অবাক হলো। এই ছেলেটি আবার কে? আর এই সালাফি বা ওকে এভাবে জড়িয়ে রেখেছে কেন? তারপর আবার এসেই উষার কথা জিজ্ঞেস করছিল। সাগর গম্ভীর মুখে তাকিয়ে আছে ওদের দিকে। ছেলেটি কথা বলতে বলতে উষার সামনে এসে দাঁড়ালো। তুমি চলে এসেছো? আমি তো মাত্র কোচিং থেকে ফিরলাম। হ্যাঁ, আজকে আগে আগে আসলাম। বলেই পকেটে হাত দিল। তারপর পকেট থেকে দুটো কিটক্যাট আর ক্যাডবেরি বের করলো। নে তোর চকলেট, তাও মুখ এরকম করে রাখিস না। উষা দাঁত কেলিয়ে হাসল, হাত বাড়িয়ে চকলেট নিল। পাশ থেকে লিপি বেগম বললেন, তোকে না করেছি এসব আনতে, কেন টাকা খরচ করতে যাস? সাগর অবাক হলো। আমার দেওয়া চকলেট তো নেয়নি। সে নাকি চকলেট খায় না, তাহলে এখন এই ছেলেটার দেওয়া চকলেট কেন নিচ্ছে? মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল। হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলল। অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে সামনের দিকে। মনে হচ্ছে এক্ষুনি কাঁচায় চিবিয়ে খাবে। একে তো এমনিতেই রেগেছিল, এখন আবার এই ছেলেটা সেটা ঘি ঢালার মতো কাজ করছে। পাশে বসে থাকা নেহাল বুঝি ভাইয়ের মনোভাব বুঝল। এবার সাগরের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হাসল। তারপর ছেলেটি আবারও একটা বক্স লিপি বেগমের দিকে এগিয়ে দিয়ে বললেন, কাকিমা, গাজরের হালুয়া তোমাদের জন্য, তোমাদের বৌমা পাঠিয়েছে। মারিয়া জামান হাতে নিতে নিতে বললেন, এসবের কি দরকার ছিল? উষার পছন্দ, শুধু ওর জন্যই নিয়ে আসতি। আর একটা বাক্স উষার দিকে এগিয়ে দিয়ে বলল, নে তোর ভাবি আমাকেও খেতে দেয়নি, তুই আগে রিভিউ করলেই আমাকে খেতে দেবে। সাদাব বলল, একদম ঠিক আছে, ছেলে মানুষের এত খেতে হয় না। আরাব সাদাফের মাথায় গাট্টা মেরে বলল, হ্যাঁ, তুই তো কম খাস, খাদক কোথাকার। 24 ঘন্টা খাওয়ার উপরে থেকে এমন একটা শরীর বানিয়েছিস। এবার ছেলেটি উষার কপালে টোকা দিয়ে বলল, চল রুমে চল। সাগরের কপালের ভাঁজ আরও গাঢ় হলো। রুমে যাবে মানে কি? এমন একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে একা রুমে যাবে কেন? আর হ্যাঁ, ওদের আচরণে বুঝলাম যে নিশ্চয়ই চেনা পরিচিত, কিন্তু তাই বলে একা একটা ছেলের সাথে রুমে? সাথে তার পরিবারের এই অধঃপতন দেখে তার রাগটা আরও বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে গেল। উষা আপনার সাথে রুমে যাবে কেন? আকস্মিক প্রশ্নে ছেলেটা পাশ ফিরে তাকায়। সাগরকে দেখে মুখের হাসিটা চওড়া হয়। আরে সাগর ভাইয়া, তুমি কবে এলে? কই, আমি তো জানি না। সাগর বিরক্ত হলো, সেই সাথে রাগটাও অনেক বেড়ে গেল। আমি আসবো, আর এটা কি তাকে জানিয়ে আসতে হবে? লিপি বেগম বললেন, হ্যাঁ, আজ নিয়ে 4 দিন হলো। ছেলেটা সাগরের দিকে এগিয়ে গেল। কথা নেই বার্তা নেই, সাগরকে জড়িয়ে ধরল। উষা গম্ভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করল সাগরকে। সাগরের রাগ সে বুঝতে পারল। সে জানে তার কপালে শনি আছে, এমনিতেই রিজেক্ট করেছে, এখন আবার ওর সামনেই বাইরের একটা ছেলের থেকে চকলেট নিয়েছে, তাও আবার সিংহের সামনেই। নেহাল বলল, সাগর, তুই ওকে চিনতে পারিসনি? সাগর তাকালো ছেলেটার দিকে, কণ্ঠে আরও গম্ভীর্য ভাব ফুটিয়ে বলল, না, কেউ চিনতে পারিনি আমি। ওকে কি আমার চেনার কথা? উষা আর চোখে তাকালো এবার। মনে মনে রাগ হলো, সামনাসামনি কেউ এভাবে বলে? নিহাল শুকনো একটা কাশি দিল। সে খুব বুঝতে পেরেছে সাগর ভাইয়ের অবস্থা। আরে বেটা, এটা রাজীব চাচার ছেলে রাহাত, অনেক ভালো স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটির, আর ও উষার টিচার। আর রাহাত তো বিবাহিত। সাগর তাকালো ছেলেটার দিকে, অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, রাহাত, তুই এত বড় হয়ে গেলি, তোকে তো আমি চিনতেই পারিনি। রাহাত ভাইয়া, আমি রুমে যাচ্ছি, তুমি এসো কেমন? আচ্ছা যা তুই, আমি আসছি। তারপর আবার বলল, তুমি কি প্ল্যান করে এসেছো নাকি হুট করেই? সাগর অপ্রস্তুত হলো। সে কারোর সামনে এসব বলতে চায় না। কথা ঘুরানোর জন্য বলল, ওই আর কি। তা তোর দিনকাল কেমন চলে? আবার বিয়েও করে ফেলেছিস?
রাহাত লজ্জা পেল। জি আলহামদুলিল্লাহ ভাইয়া। আবারও টুকটাক কথা বলে চলে গেল উষাকে পড়াতে।